সারাদিনের হাড়ভাঙা খাটুনি আর তার সাথে উপরি পাওনা হিসেবে জনগণের একগাদা গালাগাল সব মিলিয়ে এক আকাশ বিষণ্ণতা কাঁধে নিয়ে বাড়ি ফিরে ওয়াহেদ। ভেবেছিল বাড়ির চৌকাঠে পা দিলেই বুঝি একটু স্বস্তি মিলবে, কিন্তু হায়, ঘরে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে যায় আরেক পোস্ত নাটক। মা আর তার ছোট চাচি ওত পেতেই ছিলেন। ওয়াহেজকে দেখা মাত্রই তারা শুরু করেন নালিশের পাহাড়। অভিযোগের কাঠগড়ায় আর কেউ নয়, সে আলভি। ওয়াহেজের ভেতরটা তিক্ততায় ভরে ওঠে। ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে ভাবে, শালা, বিয়ে করাটাই কি তবে ভুল হলো? দুনিয়ার প্রতিটি পুরুষের কপালেই কি এই একই জ্বালা লেখা থাকে? বিয়ের বয়স 24 ঘন্টাও পেরোলো না, এরই মধ্যে শুরু হয়ে গেছে বইয়ের নামে বিচার সভা। আর কি সেই বিচার? বিচার হলো আনভির মনতা। অভিযোগের ফিরিস্তি বেশ লম্বা। আনভি নাকি সারাদিনে একবারও ঘর ছেড়ে বের হয়নি। উষার বান্ধবীরা এসেও ওকে ওর চার দেওয়ালের মাঝেই দেখে গেছে। এখানেই শেষ নয়, সে সারাদিনে মাত্র একবেলা ভাত মুখে দিয়েছে। বাড়ির কারো সাথে দুটো কথা পর্যন্ত বলেনি। নতুন বইয়ের কাছ থেকে এমন আচরণ ওনাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। হাসি খুশি চঞ্চল বইয়ের বদলে এমন গোমট আচরণ দেখে ওনারা তাই ক্ষোভে টগবগ করছেন। আর সেই ক্ষোভের আগুনের আজ এখন সরাসরি এসে লাগছে বিধ্বস্ত ওয়াহেজের গায়ে। ওয়াহেজ সব অভিযোগ নীরবে হজম করে রুমে আসে। উদ্দেশ্য আনভিকে জিজ্ঞেস করা, কেন সে এমন করছে, কী কারণে অহেতুক এই যন্ত্রণা সৃষ্টি করছে। এইসব ভাবতে ভাবতে সে ঘরে প্রবেশ করে, কিন্তু ঘরে ঢুকে দেখে আনভি নেই। ওয়াহেজ হাতের কোটটা বিছানায় রেখে ওয়াশরুমের দিকে তাকায়, না, সেখানেও নেই। ওয়াশরুমের দরজা বাইরে থেকে লক করা, তাহলে বোধহয় বারান্দায় আছে। এই ভেবে ওয়াহেজ বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দার দরজায় আলতো পায়ে এসে দাঁড়াতেই তার চোখে পড়ে আনভিকে। আনভি বারান্দার ফ্লোরে বসে টেবিলে রাখা ল্যাপটপে বাংলাদেশ কানেক্টে লগ ইন করার প্রাণপণ চেষ্টা করছে। ল্যাপটপের পাশেই তার আইডি কার্ড পড়ে আছে। আজ সকালেই আনভির খালামণি তার আগের বাসা থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র দিয়ে গেছেন, তাই ল্যাপটপ আর আইডি কার্ড এখন তার হাতে। নিজের কাজের জন্য একটা সোশ্যাল মিডিয়া খুব প্রয়োজন, কিন্তু ফেসবুক বা টিকটক বর্তমানে ব্যান থাকায় বাধ্য হয়ে ওয়াহেজদের টিমের তৈরি করা এই সাইটে লগ ইন করার চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই পারছে না। একবার ব্যর্থ হয়ে আনভি নিজের মনে বিড়বিড় করে বলতে শুরু করে, এই প্রেসিডেন্ট একটা আস্ত বলদ। এসব বন্ধ করার কি খুব প্রয়োজন ছিল? এখন মানুষ লগ ইন করতে পারছে না, সবার কত সমস্যা হচ্ছে, এগুলো কি তার মাথায় আসে না? সারাক্ষণ পেঁচার মতো মুখ বানিয়ে রাখে আর কাজকর্ম করে গাধার মতো। আরে ভাই, এখন আমাদের মতো মানুষের কি হবে? এটা তো লগ ইনই হচ্ছে না। দূর 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 চলে যাব এই দেশ ছেড়ে। একটা কিডনি বিক্রি করে হলেও এদেশ থেকে চলে যাব। বিরক্তিতে সব ছেড়ে যেই না আনভি উঠে দাঁড়ায় এবং আধমোড়া ভাঙতে পিছনে তাকায়, অমনি তার হুঁশ উড়ে যায়। এক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় সে। যার ব্যাপারে এতক্ষণ এত কিছু বলছিল, সেই মানুষটি তার ঠিক পেছনে দাঁড়িয়ে। ওয়াহেজকে দেখে আনভি আমতা করে বলে, আপনি? ওয়াহেজ আনভির কথার কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে। একদম কাছে এসে আনভির দুই বাহু নিজের দুহাতে শক্ত করে চেপে ধরে। আনভি বড় বড় চোখে তার দিকে তাকিয়ে থাকে। জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শ, পুরুষালী ছোঁয়া কেমন হয়, এই মুহূর্ত সে হাড়াহাড়ি টের পায়। হাত পা অবশ হয়ে আসছে, মুখ দিয়ে একটু ট্রু শব্দ বের করার সাধ্য
তার নেই। ওয়াহেজ আনবিকে শক্ত করে ধরে একটু পাশে সরিয়ে দেয় এবং নিজে ল্যাপটপের সামনে বসে পড়ে। এরপর দ্রুত বাংলাদেশ কানেক্টে সঠিকভাবে লগ ইন করে দেয়। আনবি এখনও সেই আগের ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কাজ শেষ। ওয়াহেজ উঠে দাঁড়ায় এবং আনবির মুখের দিকে তাকিয়ে বলে, ভালোভাবে নিজে করতে পারো না, আর কিছু হলেই সরকারের দোষ। আনবিও দমে যাওয়ার পাত্রী নয়। ওয়াহেজের কথার পিঠে চট করে উত্তর দেয়, তো দোষ তো সরকারেরই, সে এমন নিয়ম চালু না করলে তো এত কিছু হয় না। ওয়াহেজ ঠান্ডা গলায় শুধায়, সরকার তো বলেছে কি জন্য, কেন এসব করলো? সব তো নথিপত্রেও লিখে দিয়েছে, তুমি কি সেটা পড়নি? আনবি আসলে কিছুই পড়েনি, কিন্তু এখন পড়েনি বলতে তো অপমান হবে, তাই আমতা আমতা করে বলে, পড়েছি তো, তাও বললাম আর কি। আমি তো প্রেসিডেন্টকে বলছি, আপনি কেন এত ক্ষেপে যাচ্ছেন? আপনাকে কিন্তু আমি ঘরের ভেতর প্রেসিডেন্ট মানি না, তাই প্রেসিডেন্ট হিসেবে কোনো কথা বলবেন না। আমি কি তোমাকে একবারও কোনো প্রকার কথা বলেছি? প্রশ্নটা আনবির দিকে ছুড়ে দিয়েই ওয়াহেজ বারান্দার এক কোণে রাখা সোফাটাই আশ্রে পড়ে। শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। নিজের সমস্ত বার সে সঁপে দেয় সোফার গদিতে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে মাথাটা এলিয়ে দেয় পিছনে কুশনে। আনবি তার প্রশ্নের উত্তরে কিছু একটা বলতে গিয়েও থমকে যায়। শব্দগুলো গলার কাছে দলা পাকিয়ে ওঠে, কারণ তার দৃষ্টি এখন স্থির হয়ে আছে ওয়াহেজের ওপর। লোকটা কি ভীষণ ক্লান্ত। সারাদিনের অমানসিক ধকলে শরীরটা মনে হচ্ছে আর বইতে পারছে না, একদম নেতিয়ে পড়ছে। চোখ দুটো মুদে আছে সে, চোখের নিচে স্পষ্ট কালচে ছায়া। মুখটা কেমন রক্তশূন্য, ফ্যাকাশে হয়ে আছে তার। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আর উস্কো খুস্কো চুলগুলো তাকে আরও বেশি বিপর্যস্ত দেখাচ্ছে। শার্টের হাতাটা কনুই পর্যন্ত গুটানো, বুকের ওপরের কয়েকটা বোতাম খোলা, সেখানে দিয়ে দেখা যাচ্ছে ওর ক্লান্ত বুকটা কেমন গনগন ওঠানামা করছে। এই মুহূর্তে ভালোভাবে বিধ্বস্ত ওয়াহেজকে দেখে আনবির বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠে। তার মনে হয় দিন শেষে পুরুষ মানুষের এমন নিঃস্ব, ক্লান্ত আর বিধ্বস্ত চেহারার চেয়ে বোধহয় কষ্টদায়ক কোনো দৃশ্য পৃথিবীতে নেই। আনবিকে ওভাবে করুণ চোখে পলকহীন তাকিয়ে থাকতে দেখে ওয়াহেজ খুব কষ্ট করে চোখের পাতা দুটো একটু ফাঁক করে। ক্লান্তিতে জড়িয়ে আসা গলায় বুড়ো কুচকে জিজ্ঞেস করে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? ওয়াহেজের প্রশ্নে আনবির হুঁশ ফেরে। কিছুটা অপ্রস্তুত হয়ে দুই দিকে মাথা নাড়িয়ে সে বলে, না কিছু না। এবার ওয়াহেজ আনবিকে জিজ্ঞেস করে, তুমি ঘর থেকে বের হওনি কেন? তোমার বিরুদ্ধে অভিযোগ কেন শুনলাম? শোনো মেয়ে, তোমাকে বিয়ে করেছি বাবার চাপে আর সম্মান বাঁচাতে, এখন আবার তোমার নামে কোনো অভিযোগ আমি সইতে পারবো না। ওয়াহেজের কথাগুলো শুনে আনবি এক তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর ম্লান হেসে বলে, কোথায় বের হব? কেউ তো আমায় দাম দেয় না। আমি তো যেচে বলিনি আমাকে বিয়ে করুন। আমার বাবা নামক তকমাদারি মানুষটা আমায় বাধ্য করেছেন। এখন আপনার পরিবারের মানুষ আমার সাথে এমন আচরণ করে যেন মনে হয় আমি আপনার সাথে পালিয়ে এসেছি। আপনার মা আমাকে বলেছেন আমার মা নাকি আমার বাবার সম্পত্তির লোভে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে তার মিস্ট্রেস হয়েছেন, অথচ আমি আমার বাবার প্রথম সন্তান। আমার মা আমার বাবার সাথে তখন ছিলেন যখন আমার বাবা আমার সৎ মায়ের বাবার কোম্পানিতে মাত্র 7,000 টাকা স্যালারিতে চাকরি করতেন। আচ্ছা, এরপরও কি আপনি আমাকে বলতে পারবেন আমি কিভাবে কিছু বলবো? এসব শুনে ওয়াহেজ কিছুক্ষণ চুপ করে থাকে। সে বুঝতে পারে তার মায়ের ভুল ছিল। কিছুক্ষণ নীরবতা পালন করে বসা থেকে উঠে দাঁড়ায় ওয়াহেজ। তারপর আনভিকে শান্ত গলায় বলে, আমার মায়ের বলাটা ঠিক
হয়নি আমি জানি, কিন্তু আমার মা তো এত কিছু জানেন না। তোমার বাবা সবাইকে এটাই বলেছেন, আর আমার মা তিনি তাই বিশ্বাস করেছেন। এতে আমার মায়ের কি দোষ তুমি বলো? এতটুকু বলে ওয়াহেজ রুমের ভেতরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। আনবির কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তার মা বড়ই হতভাগ্য, মরে গিয়েও বদনামি কুশল না। হায়রে কপাল! আনবি কাতর গলায় পেছন থেকে ডেকে উঠে, ওয়াহেজ শুনছেন? আনবির ডাকে ওয়াহেজের পা থেমে যায়। সে গাড় ঘুরিয়ে আনবির দিকে তাকিয়ে নিস্পৃহ সুরে বলে, জি শুনছি। আনবি ওয়াহেজের চোখের দিকে তাকিয়ে বেদনার্ত সুরে বলে, আমি না অবৈধ সন্তান নই। আমার মা চরিত্রহীন ছিলেন না। বিশ্বাস করবেন আমার এই কথাটা। ওয়াহেজ কিছুক্ষণ মন থাকে, তারপর ধীর গলায় বলে, করলাম। এতটুকু বলেই ওয়াহেজ দ্রুত রুমে চলে আসে। রুমে এসে কোনো দিকে না তাকিয়ে আলমারির থেকে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে শাওয়ার নিতে। শাওয়ার সেলে পানি নিচে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। কী করবে বুঝতে পারছে না। সারাকে তার পছন্দ, বেশ পছন্দ। বিষয়টা এমন না যে সারাকে সে আগে থেকে পছন্দ করত। তাদের বিয়ে ঠিক হওয়ার পর যখন দেখা কথা হয়, তখন থেকেই সারাকে নিয়ে তার মনের কোণে আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। সবার ক্ষেত্রেই এমনটা হয়। বিয়ে ঠিক হওয়ার পর সারাকে সে নিজের স্ত্রী ভেবে নিয়েছিল। কাজকর্মের বাইরে তার সব ভাবনাই সারাকে ঘিরে আবর্তিত হতো। তাই হঠাৎ আনবিকে মেনে নিতে তার খুব কষ্টই হচ্ছে। আবার আনবি মেয়েটাকেও তার কেন জানি খুব অসহায় মনে হয়। আনবির অবস্থাটা সে বুঝতে পারছে, খুব ভালো করেই বুঝতে পারছে, কিন্তু তারপরও এই মুহূর্তে আনবিকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। গোসল শেষে একটা সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরে ওয়াহেজ ওয়াশরুম থেকে বের হয়। বের হয়েই দেখে আনবি রুমে রাখা টেবিলের ওপর খাবার সাজাচ্ছে। আনবিকে খাবার রাখতে দেখে ওয়াহেজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করে, তুমি খাবার কেন আনলে? নিচে গিয়ে খেয়ে আসতে। আনবি পিছনে ঘুরে ওয়াহেজের দিকে তাকিয়ে বলে, আমি খেতে গিয়েছিলাম। খাওয়া শেষে আপনার মা বললেন আপনার জন্য খাবার নিয়ে আসতে, তাই এলাম। ও, ছোট্ট করে উত্তর দিয়ে ওয়াহেজ চেয়ারে বসে পড়ে। তারপর বিসমিল্লাহ বলে খেতে শুরু করে। ওয়াহেজকে খেতে দেখে আনবি মনে মনে ভাবে, বিছানায় রাখা ওয়াহেজের কোটটা ওয়াশিং মেশিনে দিয়ে আসি। এতটুকু ভেবে সে সরল মনে ওয়াহেজের কোটে হাত বাড়ায়। কোট স্পর্শ করতেই ওয়াহেজ এক প্রকার ধমকে ওঠে, এই আমার জিনিসে হাত দেবে না। স্ত্রী হওয়ার চেষ্টা একদম করো না। ওয়াহেজের আচমকা ধমকটা চাবুকের মতো আছড়ে পড়ে আনবির আত্মসম্মানে। মুহূর্তেই লজ্জায় আর অপমানে কান দুটো গরম হয়ে ওঠে তার। সি, এভাবে কেউ ধমক দেয়? তবে লজ্জাটা মুহূর্তেই রাগে পরিণত হয়। হাতের কাছে ওয়াহেজের কোটটা, সেটা সজোরে ছুঁড়ে মারে আবারও বিছানায়। ছুঁড়ে মেরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ওয়াহেজের দিকে। তারপর কণ্ঠে একরাশ ঝাঁজ নিয়ে কড়া গলায় বলে ওঠে, এত খারুশ কেন আপনি? কেন সবসময় এমন করে কথা বললেন? দেব না হাত, আমি একদম দেব না। আর আপনার মতো এমন একটা পান্ডার স্ত্রী হয়ে থাকার কোনো শখ আমার নেই। কথাগুলো একদমই বলেই হনহন করে সোফার দিকে এগিয়ে যায় আনবি। ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে ধপ করে শুয়ে পড়ে সোফায়। আনবির এমন তরাক তরাক কথা আর আচমকা আক্রমণাত্মক আচরণে ওয়াহেজ প্রথমে ভ্যাবাসিকা খেয়ে যায়। কিছুক্ষণ চুপ করে বসে থাকে সে। তারপর কপালে হাত ঘষে বিড়বিড় করে বলে, সারাটা দিন জনগণের গালি খেয়ে ঘরে ফিরলাম একটু শান্তির জন্য, আর এইখানে এসেই শুনতে হচ্ছে আমি নাকি পান্ডা। যাক বাবা, রিল্যাক্স ওয়াহেজ, রিল্যাক্স। একটু শান্ত হয়ে নিজের মনেই আবার স্বীকার করে নেয় সে, আসলে ধমকটা বোধহয় একটু বেশি জোরে দিয়ে ফেলেছি। ওইদিকে সোফায় শুয়ে চোখ বুজে ফেলে আনবি। বুক চিরে বেরিয়ে আসে একটা ভারী দীর্ঘশ্বাস। অভিমান আর অসহায়ত্ব নিয়ে মনে মনে সে নিজেকে সঁপে দেয় ওপরওয়ালার কাছে। সব তোমার হাতে রাব্বুল আলামিন। তুমি চাইলেই আমার এই এলোমেলো জীবনটা সুন্দর হতে পারে।
একমাত্র তোমার দোয়াতেই তা সম্ভব। খাওয়া শেষ করে নিজেই খাবারের ট্রেটা তুলে নিয়ে ওয়াহেজ ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে নিচে কিচেনে গিয়ে ট্রেটা রেখে আসে। দেশের প্রেসিডেন্ট সে, অথচ তার জীবনযাপনে কোনো বিলাসিতার ছোঁয়া নেই। সব কিছুই ভীষণ পরিমিত, ছিমছাম। এই বিশাল বাড়িতে কাজের লোকও হাতে গোনা মাত্র দুজন। নিয়ম একটাই, প্রেসিডেন্ট হও বা যেই হও, নিজের ছোটোখাটো কাজগুলো নিজেকেই করতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে কপালে চিন্তার ভাঁজ পড়ে ওয়াহেজের। পাকিস্তানের সাথে শেল্টার নিয়ে একটা চুক্তিতে গিয়েছে, কিন্তু জনগণ এই বিষয়টা কিভাবে নেবে সেই চিন্তায় যান যায় যায় অবস্থা। কোনো একটা সিদ্ধান্ত নিলেই হাজারটা ঝামেলায় সে নিজোটে পিছু ছাড়ে না। চিন্তিত মুখে রুমে ঢুকে এক নজর সোফার দিকে তাকায় ওয়াহেজ। আনবি পা থেকে মাথা পর্যন্ত কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। দৃশ্যটা দেখে ওয়াহেজের ভ্রু কুঁচকে যায়। মনে মনে ভাবে, নিশ্চয়ই ভেতরে ভেতরে ফোন ঘাঁটছে, তাই এভাবে চোরের মতো লুকিয়ে আছে। এইভাবে ওয়াহেজ রুমের মেইন লাইটটা অফ করে দিয়ে আবছা অন্ধকারে বিছানায় উঠতে উঠতে গলা স্বর চড়া করে বলে, শোনো, এই ঘরে থাকতে হলে এত রাত পর্যন্ত ফোন ঘাটাঘাটি করা যাবে না। কড়া নিষেধ কিন্তু দিয়ে দিলাম। ওয়াহেজের কথা শুনে কাঁথাটা মুখের ওপর থেকে এক ঝটকায় সরিয়ে দেয় আনবি। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে ওয়াহেজের দিকে তাকিয়ে সে বলে, চোখ কি 17টা সঙ্গে নিয়ে চলেন নাকি আপনি? না দেখি সব বুঝে ফেলেন। ওয়াহেজ বিছানায় উঠে বালিশে মাথা রাখতে রাখতে বেশ ভাব নিয়ে টোন কেটে বলে, চোখ 17টা হোক আর 18টা, যা বোঝার আমি বুঝেছি। ফোন রেখে দাও, এখন এত রাতে ফোন চালানোর কোনো প্রয়োজন নেই। আনবি এবার চরম বিরক্তি নিয়ে বলে ওঠে, আজব তো, আমি ফোন চালাচ্ছি না, খামাখা এত কথা কেন বলতে হবে? আনবির গলার আত্মবিশ্বাস দেখে ওয়াহেজ পাশ ফিরে ভালো করে তাকায়। আবছা আলোয় খেয়াল করে দেখে, সত্যিই তো মেয়েটার হাতে কোনো ফোন নেই, সে শুধু শুয়েই ছিল। এই দেখে মুহূর্তেই চুপসে যায় ওয়াহেজ। নিজের ভুল বুঝতে পেরে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। আপন মনে মনে জিভ কেটে ভাবে, ইস, বারবার পেস্টিস পাঞ্চার হয়ে যাচ্ছে এই মেয়ের কবলে পড়ে। হঠাৎ কিছু না দেখে বলতে যাওয়াটা ঠিক হয়নি। লজ্জা ঢাকতে আর কোনো কথা বাড়ায় না সে। ধীরে ধীরে চোখ বুজে নেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, আল্লাহই ভালো জানেন আগামীকাল আমার জন্য কি অপেক্ষা করছে। ঘড়ির কাঁটায় রাত এখনও 4টে ছুঁই ছুঁই। চারদিক নিস্তব্ধ হয়ে আছে। ওয়াহেজ তাহাজ্জুদের নামাজ শেষ করে জায়নামাজেই বসে আছে, কিন্তু তার মনটা আজ কিছুতেই স্থির হচ্ছে না। বারবার দৃষ্টি চলে যাচ্ছে সোফার দিকে। আনবি এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ওয়াহেজের বুকের ভেতরটা কেমন খোঁজখোঁজ করছে। সে মনে মনে অধীর আগ্রহে অপেক্ষা করছে, এই বুঝি আনবি উঠবে, অজু করে তার পাশে নামাজে দাঁড়াবে। কিন্তু কই, মেয়েটার তো ওঠার নামগন্ধও নেই, এমনকি কোনো অ্যালার্মও বাজছে না। ওয়াহেজের ব্রু কুঁচকে আসে, তবে কি আনবি তাহাজ্জুদ পড়ে না? ওই একদিনই কি শুধু পড়েছিল? নানা প্রশ্নে মনটা অস্থির হয়ে ওঠে। না, আর ভাবতে পারছে না ওয়াহেজ। সে ধীর লয় জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায়, পা টিপে টিপে এগিয়ে আসে আনবির শিয়রে। আনবির সামনে দাঁড়িয়ে একরাশ সংকোচ গ্রাস করে তাকে। বুকের ভেতরটা ধক করে ওঠে। কিভাবে ডাকবে তাকে? গায়ে হাত দিয়ে থাকবে নাকি দূর থেকেই আওয়াজ দেবে? এসব ভেবে বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে ওয়াহেজ। অবশেষে সাহসে ভর করে সে হালকা ঝুঁকে আনবি মুখের ওপর থেকে কাঁথাটা আলতো হাতে সরিয়ে দেয়। খুব মোলায়েম স্বরে ডাক দেয়, এই মেয়ে উঠবে না, নামাজ পড়বে না? একবার, দুবার, টানা 4বার ডাকার পর পঞ্চবারের আনবির কপালে ভাঁজ পড়ে। খুব কষ্টে চোখের পাতা দুটো একটুখানি ফাঁক করে সে। ঘুমের ঘরে এখনও কাটেনি। সেই নিবু নিবু চোখে ওয়াহেজের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে, কিসের নামাজ? ওয়াহেজ আনবির চোখের দিকে তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়, তাহাজ্জুদের। আনবি এখনও পুরোপুরি সজাগ নয়, মস্তিষ্কে ঘুমের প্রবল রেশ, তাই সে আধ বোঝা
চোখে বিড়বিড় করে বলে, আমার নামাজ নেই, এখন পড়ব না। বলে সে পাশ ফিরে আবার কাঁথাটা টেনে মুড়িয়ে দিয়ে শুয়ে পড়ে। আনভির কথা শুনে ওয়াহেদ মুহূর্তের জন্য থমকে যায়। কান দুটো কিছু গরম হয়ে ওঠে তার। একই কথা শুনল সে। মেয়েটা ঘুমের ঘরে কি নির্দ্বিধায় বলে দিল কথাটা। যদিও বিষয়টি লজ্জার কিছু নাই, এটি নিতান্তই স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি ব্যাপার। তবু ওয়াহেজের কেন জানি ভীষণ অস্বস্তি আর লজ্জা লাগছে। নিজের বোকামি কথা ভেবে সে দ্রুত পায়ে সেখান থেকে সরে যায়। মনে মনে ভাবে, কেন যে আগ বাড়িয়ে ডাকতে গেল দ্যাট। গল্প প্রেসিডেন্ট ওয়াহেজ ইবনান। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।